সময় একটু ফ্রি রেখো, হ্যাঁ রিফাত এবং সোনালী, তোমরা একটু ওই জি, সময়টা আচ্ছা একটু ফ্রি ম্যাম। রেখো। তো লিংক তোমাদের মেন্টরের পাঠানোর কথা। তারপর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আমি বা অন্য কেউ তোমরা লিংক পেয়ে যাবা তোমাদের ইমেল অ্যাড্রেসে। সো ইমেলটাকে একটু মানে ইমেল খেয়াল করো, ঠিক আছে? স্ক্রিন কি শো হচ্ছে, দেখা যাচ্ছে? গত ক্লাস আমরা আসলে শুরু করেছিলাম যে কিছু বায়োলজিক্যাল থিওরি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা একটা থিওরিকে কিছুটা এক্সপ্লোর করেছিলাম, তাই না? যে ট্র্যাডিশনাল যে প্রোগ্রাম থিওরি, প্রোগ্রাম যেটা কিনা প্রিফিক্স। প্রোগ্রাম মানে কি, যে প্রোগ্রামড মানে হচ্ছে একটা ফিক্স একটা বিষয়, অলরেডি ডান, এরকম একটা থিওরি। আচ্ছা, আজকে আমরা ড্যামেজ এন্ড এরর থিওরি সম্পর্কে একটু পড়ব। সো ড্যামেজ এন্ড এরর থিওরি এটা এমফাসাইজ করে বা গুরুত্ব দেয় সাধারণত এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটাকে। এনভায়রনমেন্টাল যে অ্যাসাল্ট ওভার লিভিং অর্গানিজম, যে কোনো লিভিং অর্গানিজমের শারীরবৃত্তীয় কার্যক্রমের উপরে পরিবেশের একটা প্রভাব পড়ে। দেখবা যে অতি কঠিন পরিবেশে যারা বেড়ে ওঠে, মানে যেসব প্রাণী বা যেই ধরনের মানুষ, তাদের সহ্য ক্ষমতা অনেক বেশি। যেমন সাইবেরিয়ার জনগণ, দেখো তারা কত কঠিন প্রতিকূলতা, সাইবেরিয়ান অঞ্চলে কিন্তু অনেক রিমোট অঞ্চলে কিন্তু এখনো অনেক জনবসতি আছে। তারা কিন্তু প্রচুর ঠান্ডাকে ফেস করতে হয় তাদের, হ্যাঁ, এবং তারা বেঁচে থাকে, তাদের একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে, ঠিক আছে? তো এটা কিভাবে সম্ভব হয়? সাইবেরিয়ান অঞ্চলে বা প্রচন্ড ঠান্ডা যে অঞ্চল, হ্যাঁ, সেই অঞ্চলগুলোতে যে ওখানকার যে অন্যান্য যে জীবকুল, ওখানে তো বিশাল জীববৈচিত্র্য। ওখানে দেখবা যে ওখানকার যারা প্রাণীকুল যদি বলি, প্রাণী বা উদ্ভিদ, তাদের কিন্তু একটা স্পেশাল মেকানিজম আছে। ওই প্রতিকূল পরিবেশে নিজেকে সার্ভাইভ করে নেওয়ার জন্য তাদের ডিফেন্স মেকানিজম ভিন্ন, তাদের ফিজিওলজিক্যাল বিষয়গুলো অনেকটাই ভিন্ন। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আসলে ঘটে থাকে, এবং এটা হচ্ছে ন্যাচারাল একটা অ্যাডাপ্টেশন। সো এই এনভায়রনমেন্টের যে প্রভাব আমাদের শরীরে কিন্তু সবসময় থাকে, এবং এনভায়রনমেন্টের যে একটা ভালো প্রভাব যেমন আছে তেমনি ক্ষতিকর প্রভাবও আছে। সো ড্যামেজ এন্ড এরর থিওরি তারা দেখেছে যে এনভায়রনমেন্টাল যে নেগেটিভ যে প্রভাবগুলোর কারণে এই যে এইজিং প্রসেসটা দ্রুত দ্রুত মানে দ্রুত সম্পন্ন হয় বা এইজিং প্রসেসটা এক্সিলারেট হয়, সেই বিষয়গুলোকেই তারা এখানে এই থিওরির আন্ডারে নিয়ে এসেছে। এই থিওরির আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, 1 2 3 4 5, এই মোটামুটি এই 5টা সাব ক্যাটাগরি হচ্ছে মেইন। এছাড়াও আরো কিছু ক্যাটাগরি আছে, ইনফ্যাক্ট আরো কিছু থিওরি আছে, আরো কিছু থিওরি যেগুলো ট্র্যাডিশনাল থিওরির মধ্যে আছে, মডার্ন থিওরির মধ্যে আছে, অনেক অনেক মানে ডাইভার্স থিওরি আছে। বাট এই থিওরি গুলো আসলে সো ফার ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং অপেক্ষাকৃত বেটার থিওরি হিসেবে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে পরিচিত। এই কারণে আসলে আমি এই কয়েকটা থিওরি নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের প্রতিটা নোটের সাথে কিছু রেফারেন্স কপি যায়, তোমরা চাইলে একটু ফার্দার স্টাডি করে নিতে পারো, কিংবা ওই রেফারেন্স কপিতে দেখবা যে আরো কিছু রেফারেন্স তোমরা পাবা। তোমাদের যদি ফার্দার যদি তোমাদের এডুকেশনাল কোয়ারি থাকে বা থার্স্ট থাকে, একটু জানতে চাই, সেক্ষেত্রে আমি যে কপিগুলো দিয়েছি রেফারেন্স কপি, সেই রেফারেন্স কপি থেকে তুমি আরো অনেক ব্রাঞ্চ পাবা, রেফারেন্স কপির আরো অনেক ব্রাঞ্চ পাবা। সেগুলোতে তুমি গ্রুমিং করে চাইলে এই সম্পর্কে আরো বিস্তারিত অনেক তথ্য আছে। আসলে সব তথ্য সবার জন্য আমি যদি এই ক্লাসে দিতে চাই তাহলে শুধু থিওরি নিয়েই একটা মডিউল তৈরি করতে হবে। সো এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে থিওরি গুলোকে মিনিমাইজ করে জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য, কারণ আমাদের আসলে সামনে অনেক পড়ার আছে, অনেক কিছু পড়ার আছে। জেরিয়াট্রিক সাবজেক্টটা আসলে হিউজ, এখানে অনেক কিছু জানার আছে। আর তুমি যদি বেসিক বিষয়গুলো না জানো, তোমার কাছে জেরিয়াট্রিক বিষয়টা খুবই স্টেরিওটাইপ বা খুবই টিপিক্যাল মনে হবে, যেটা ওই যে ডিপার্টমেন্টে গিয়ে পেশেন্ট দেখানো, যে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নেই আমি পেশেন্ট দেখি সবসময়, সেরকম হয়ে যাবে। তুমি যদি এই বিষয় সম্পর্কে জানো, তখন তুমি ভিন্ন ভিন্ন ভাবে কাস্টমাইজ ওয়েতে তুমি তোমার পেশেন্টের জন্য ট্রিটমেন্ট প্ল্যানিং করতে পারবা।
অ্যাটলিস্ট তুমি তোমার পেশেন্ট গুলোকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে হ্যাঁ দেখার চেষ্টা করবা। তো যাই হোক, আমরা ড্যামেজ এরর থিওরির মধ্যে যে পাঁচটা সাব ডিভিশন আছে সেগুলো দেখি। প্রথমটা হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরি। এই ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরি মূলত এই থিওরি অনুযায়ী যেটা বলা হয় যে যেহেতু বয়সে মানে যার লাইফ স্প্যান যত বেশি, সে তার ভাইটাল যে অর্গান গুলো সেগুলো সে তত বেশি ব্যবহার করে। সো যত বেশি ব্যবহার তত বেশি ডিস্ট্রাকশন। যেমন আমরা একটা কাপড়, একটা সিম্পল একটা উদাহরণ দিই, আমরা একটা কাপড় কিংবা কিংবা একটা মোবাইল কিংবা একটা মোটরসাইকেল অথবা একটা গাড়ি যখন আমি নিউ পারচেজ করলাম, তারপরে যতদিন যাবে আমি যত বেশি ব্যবহার করব সেটা কিন্তু ততই কি হতে থাকবে, ক্ষয় হতে থাকবে মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস। সো এই ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরি আসলে এই কনসেপ্টটাকে সাপোর্ট করে যে যে যত বেশি বেঁচে থাকবে সে তার শরীরের কোষগুলোকে, প্রত্যেকটা কোষকে খুব বেশি ব্যবহার করবে, এবং যত বেশি ব্যবহার করবে সে, যত দিন ধরে ব্যবহার করবে তার ক্ষতির মাত্রা তত বেশি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের থিওরি, মানে যারা ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরিকে প্রমোট করেছে তারা এটা বলেছে। রেট অফ লিভিং থিওরি হলো এখানে এখানে ওই ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরির সাথে মিলে যায়, কিন্তু এখানে একটা পার্টিকুলার একটা বিষয়কে আরো ফোকাস করে বলেছে, সেটা হচ্ছে রেট অফ বেসাল মেটাবলিজম। ঠিক আছে, এটাও কিন্তু ওয়্যার অ্যান্ড টিয়ার থিওরির অঙ্গ থিওরি বলা যায়। এই রেট অফ লিভিং থিওরিতে তারা বলেছে দ্য গ্রেটার অ্যান অর্গানিজম রেট অফ অক্সিজেন বেসাল মেটাবলিজম শর্টার অফ ইটস লাইফ স্প্যান। তার মানে হচ্ছে একটা লিভিং অর্গানিজম তার বেসাল মেটাবলিজম যত বেশি, মানে সে বেসাল মেটাবলিজম কে সম্পূর্ণ করার জন্য সে তো অক্সিজেনের ইউজ করে, তাই না? সেই অক্সিজেন ইউজ করে তার মেটাবলিজম যত বেশি বা যত দিন ধরে সে তার মেটাবলিজমে তার সেলগুলো ইনভলভ থাকবে, তার ওই সেলের লাইফ স্প্যান তত বেশি কমবে। তার মানে হচ্ছে মানে হিউম্যান বিং এর লাইফ স্প্যান, বুঝেছো? মানে ইউজের উপরে, যেহেতু মেটাবলিজম বেশি, ইউজ বেশি, সেহেতু সেলের স্প্যান কম। এটা তারা বলেছে। স্প্যান কম মানে ওই বেশি ইউজের মাধ্যমে যে সেলগুলো সেগুলো মৃত্যুর দিকে এগিয়ে যায় দ্রুততার সাথে। ঠিক আছে, তো যাদের বেশি তারা যেমন ধরো সেই হিসেবে, এই হিসাব করতে গেলে দেখা যায় যে যারা প্রচুর কর্মঠ তাদের কিন্তু লাইফ স্প্যান কমে যাওয়ার সম্ভাবনা, এই থিওরি অনুযায়ী তাই বলে। কিন্তু এর আবার ডাইভার্স বা উল্টা চিত্র আমরা দেখেছি যে যাদের লাইফ অ্যাক্টিভ বেশি তাদের যারা অ্যাক্টিভ বেশি তাদের লাইফ স্প্যান বেশি। তবে অ্যাক্টিভিটি লেভেলেরও কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, লিমিট আছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যায়? শুনতে পাচ্ছি। যেমন যে কোনো কিছুর এক্সট্রিমনেস না, তোমরা হয়তোবা যদি নিউরোলজি পড়ে থাকো দেখবা যে কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ হচ্ছে ওভার ইউজের জন্য হয়। হ্যাঁ, ওভার ইউজ, যেমন কিছু নিউরোডিজেনারেটিভ ডিজিজ আছে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ। এর মধ্যে একটা অ্যাসোসিয়েশন পাওয়া গেছে যে যারা বিশেষ করে মাল্টিপল স্ক্লেরোসিস এবং আরো দু একটা ডিজিজ আছে যেগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এদের সাথে প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং এবং একই সাথে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এই বিষয়গুলোর মধ্যে কিছুটা পজিটিভ কোরিলেশন পাওয়া গেছে। তো কোনো কিছুরই আসলে অতিরিক্ত অতিমাত্রা কিন্তু ভালো না। অতিরিক্ত হার্ড পরিশ্রম যেমন মানুষকে অসুস্থ করে দিতে পারে, ঠিক একইভাবে সেডেন্টারি লাইফও কিন্তু মানুষের লাইফের জন্য থ্রেটেনিং হতে পারে, মানে তার লাইফ স্প্যান কমাই দিতে পারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু রেট অফ লিভিং থিওরি তারা বলেছে যত বেশি মেটাবলিজম তত তার সেল গুলো বা লিভিং অর্গানিজমের লাইফ স্প্যান তত কমে আসবে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা হচ্ছে ক্রস লিঙ্কিং থিওরি। তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? আমাকে যে পর্যায়ে তোমরা না বুঝবা ঠিক সেই পর্যায়ে আমাকে থামাবা। ঠিক আছে, আচ্ছা। ক্রস লিঙ্কিং থিওরি তারা বলেছে এই অ্যাকর্ডিং টু দিস থিওরি an accumulation of cross-linked protein damage cell and tissue, showing down bodily process resulting in aging. According to this theory, particular protein, ক্ষতিকর protein, which is called cross-linked proteins,
এদের অ্যাকুমুলেশন এটা হতে পারে যে কোনো কারণে, যে কোনো কারণে এই অ্যাবনর্মাল প্রোটিন অ্যাকুমুলেশনের কারণে বিভিন্ন বডিলি কিছু সেল ডিস্ট্রাকশন হয়, মানে সেই প্রোটিন সেলগুলোকে নষ্ট করে দেয়, মানে তারা হচ্ছে টক্সিক। এখন সেই টক্সিক যদি ধরো তোমার ব্রেইনে ডেভেলপ করে অ্যাবনর্মাল সেল, প্রোটিন সেল, সেক্ষেত্রে তারা নিউরোটক্সিক হিসেবে ব্যবহৃত হয় এবং তারা ভালো ভালো নিউরন সেলগুলোকে অ্যাট্রাক্ট করে। ঠিক একইভাবে যদি কোনো মাসকুলার সেলে এই ধরনের অ্যাবনর্মাল প্রোটিন অ্যাকুমুলেশন হয়, সেক্ষেত্রে মাসকুলার সেলকে ড্যামেজ করে। মোট কথা যদি কোনো পার্টিকুলার অর্গানিক কোনো মাসেলকে বা অর্গানিক কোনো স্ট্রাকচারকে সেখানে যদি অ্যাবনর্মাল প্রোটিন অ্যাকুমুলেশন হয়, সার্টেন প্রোটিন হুইচ ইজ কল্ড ক্রস লিঙ্কড প্রোটিন, ঠিক আছে? এরকম অনেক ধরনের প্রোটিন আছে, যেমন এক্সাম্পল, কমন এক্সাম্পল অ্যাবনর্মাল প্রোটিন অ্যাগ্রিগেশন, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজে যেটা হয় যে নিউরোডিজেনারেশন হয়, এখানে ডোপামিনের ডিপ্লেশন হয়, ডোপামিন যে একটা হরমোন সেটা ডিপ্লেশন হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে যে অ্যাবনর্মাল প্রোটিন, এক ধরনের অ্যাবনর্মাল প্রোটিনের এগ্রিগেশন হয়। তারপরে তোমরা দেখবা যে অ্যালজিমার ডিজিজ এক্ষেত্রেও অ্যাবনর্মাল প্রোটিনের উপস্থিতি পাওয়া গেছে। সো এরা হচ্ছে নিউরোটক্সিক হিসেবে ব্যবহৃত হয়েছে এবং পরবর্তীতে তার ভালো ভালো ব্রেন সেলগুলোকে তারা অ্যাটাক করে এবং এই প্রসেসটা যখন চলমান থাকবে তখন কিন্তু বিভিন্ন টিস্যু বা সেলের ডিস্ট্রাকশনের ফলে এই জিনটা খুব দ্রুত হবে। আচ্ছা, নাম্বার 4, ফ্রি র্যাডিক্যাল থিওরি। ফ্রি র্যাডিক্যালস সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? কখনো শুনেছো? জি ম্যাম, শুনেছি। হ্যাঁ, একটু শেয়ার করো আমার সাথে। ম্যাম, এটা হচ্ছে আমাদের যে অক্সিজেন বা সালফার এই ধরনের হচ্ছে মাইক্রো যে মলিকুলস গুলো আছে, এগুলো থেকে ম্যাম এক ধরনের স্পেশাল ইলেকট্রন বা এই টাইপের কোনো কিছু আর কি সিক্রেশন হয়, যেটা আমাদের এজিং প্রসেসটাকে ইনহ্যান্স করে বা আমাদের বডি যে কোনো সেলগুলোকে ডিস্ট্রাকশন করে বা ওদেরকে মানে শ্রিঙ্কেজ করে ফেলে, এই টাইপের কিছু। তুমি অনেকটাই কাছাকাছি। ফ্রি র্যাডিক্যালস হচ্ছে আসলে কিছু মলিকিউল, না কিছু পার্টিকুলার মলিকিউল যেটা আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত প্রোডাকশন হয়। ফ্রি র্যাডিক্যাল গুলো কি কি কারণে প্রোডাকশন হতে পারে? যেমন কোনো ডিজিজ প্রসেস হচ্ছে, কোনো ইনফেকশন আমার শরীরে হয়েছে, আমি প্রচন্ড স্ট্রেসে আছি, প্রচন্ড পরিশ্রম করছি, আমার নিউট্রিশন লেভেল খুব খারাপ, অসুস্থ হয়ে গেলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলো, যে কোনো অথবা আমি প্রচন্ড রোদে বেশ কিছুদিন ধরে কাজ করছি, আলট্রাভায়োলেটের এক্সপোজারে যাচ্ছি, অথবা আমি এমন কোনো জীবাণুর এক্সপোজারে গিয়েছি। সো বিভিন্ন কারণে ফ্রি র্যাডিক্যাল কিন্তু আমাদের শরীরে তৈরি হয়। হ্যাঁ, এই ফ্রি র্যাডিক্যাল গুলো যখন প্রচুর পরিমাণে আমাদের শরীরে মানে অ্যাকুমুলেশন হয়, তখন একটা সিচুয়েশন তৈরি হয় যেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। তো অক্সিডেটিভ স্ট্রেস এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা আসলে মূলত অ্যাপিয়ার হয় ডিউ টু এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য ফ্রি র্যাডিক্যালস। এখন ফ্রি র্যাডিক্যালস যে শুধুমাত্র আমরা ইন্টারনালি প্রোডাকশন হয় তা না, আরো কিছু বিষয় আছে যেটা আমি বললাম যে এনভায়রনমেন্টের একটা মানে খুব ক্লোজ লিঙ্ক আছে ফ্রি র্যাডিক্যাল প্রোডাকশনের জন্য। যেমন ধরো যদি কোনো এনভায়রনমেন্টের মধ্যে, যেমন খুব দূষিত এনভায়রনমেন্টে যারা ক্রমাগত কাজ করে, তারা কিন্তু ফ্রি র্যাডিক্যালের এটাকে তারা কিন্তু পড়ে। যেমন ধরো কোনো বিশেষ করে যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল, স্পেশালি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ফার্মার যারা প্রচন্ড রোদে কাজ করতে থাকে, এই ধরনের এক্সট্রিম পরিবেশে যারা, যেমন প্রচন্ড ঠান্ডা এরিয়াতে কাজ করে বা প্রচন্ড গরম এরিয়াতে কাজ করে, হ্যাঁ, যারা প্রচন্ড স্ট্রেসের মধ্যে থাকে, যারা কোনো সিভিয়ার ডিজিজ প্রসেসের মধ্যে দিয়ে থাকে, তো এদের মধ্যে এই ফ্রি র্যাডিক্যালস এর মাত্রা অনেক বেড়ে যায়। ফ্রি র্যাডিক্যাল আসলে এক ধরনের মলিকিউল যার ইলেকট্রনিক বিন্যাস তো আমরা জানি, তাই না? প্রত্যেকটা মলিকিউলের ইলেকট্রনিক বিন্যাস। তো ওই পার্টিকুলার ওই মলিকিউলের বা ওই অ্যাটমের যে মোস্ট আউটার লেয়ারে যেখানে জোড়া ইলেকট্রন থাকার কথা ছিল, মানে একেবারে আউটার অরবিটে যেখানে জোড়া ইলেকট্রনের উপস্থিতি থাকা দরকার ছিল, সেখানে সিঙ্গেল
ইলেকট্রন থাকাতে এরা হয় কি এই মলিকিউল গুলো খুব হাইলি রিঅ্যাক্টিভ হয়, হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ড আদার মলিকিউল। তাদের একটা টেন্ডেন্সি থাকে কি তারা অন্য যে গুড মলিকিউল সেগুলো থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায়। মানে ভালো যে যে মলিকিউল গুলো আছে যারা ইলেকট্রনে সমৃদ্ধ, যাদের ইভেন ইভেন ইলেকট্রন আউটার শেলে আছে বা অরবিটে আছে, সেখান থেকে তারা জোর করে কেড়ে নেয়, মানে রবরির মতো, যে আমার নাই তুই আমাকে দে দিয়ে। তো এর ফলে হয় কি সে নিজে পরিপূর্ণভাবে সে ওই ধরনের মলিকিউল থেকে নিয়ে সে খুব একটা লাভবান হয় না, মানে তার সে নিউট্রালাইজ নিজেকে করতে পারে না। অন দা আদার হ্যান্ড ওই পার্টিকুলার যেই গুড মলিকিউলকে সে অ্যাটাক করেছে বা যার কাছ থেকে চিনিয়ে নিয়েছে, সেটা ইভেন্চুয়ালি কি হয়, সেও ফ্রি র্যাডিকেলে পরিণত হয়। তো শুনতে অনেকটা মানে ভয়ঙ্কর বিষয় মনে হচ্ছে, তাই না? এবং এটা এক মাইক্রো মলিকিউলার লেভেলে হচ্ছে, আমরা ইভেন জানিও না। সো এই যে প্রসেস যখন এইভাবে ক্রমান্বয়ে যখন ফ্রি র্যাডিকেলের মাত্রা বাড়তে থাকে, তখনই আমাদের শরীরে যে কন্ডিশনটা তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস বলা হয়, এবং এই স্ট্রেসের কারণে আমরা বিভিন্ন রোগে ভুগি, এবং এই যে এজিং প্রসেসটা কিন্তু ওখান থেকে এক্সেন্চুয়েট হয়। এই যে ফ্রি র্যাডিক্যাল গুলোর কিছু মিনিমাইজিং মেকানিজম আল্লাহ তাআলা সুবহানাল্লাহ উনি আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। মানে আমাদের শরীরের কিছু অন্য কিছু কম্পোনেন্ট আছে, এরা কি করে এই ফ্রি র্যাডিক্যাল গুলোকে নিউট্রালাইজ করতে থাকে। তোমরা অ্যান্টি অক্সিডেন্টের নাম শুনেছো? জি ম্যাম। এই অ্যান্টি অক্সিডেন্ট মলিকিউল গুলোর একটা বিশেষত্ব হচ্ছে, আচ্ছা অ্যান্টি অক্সিডেন্ট আমরা কোথা থেকে পাই? অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের কিছু ইমিউন সিস্টেম, ইমিউন সেল আছে, হ্যাঁ, এই ইমিউন সেলগুলো আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। এর সাথে সাথে আমরা আমাদের খাদ্যের মাধ্যমে, মূলত খাবারের মাধ্যমে আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রবেশ করে। তার মধ্যে অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি। মনে রাখবা, ভিটামিন সি হচ্ছে অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া যত ভিটামিন আছে, যত পৃথিবীতে যত ভিটামিন আছে, প্রত্যেকের মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি আছে। সো আমরা আমাদের খাবারের মাধ্যমে আমাদের অজান্তেই আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস আমাদের যে ইন্টারনাল স্টোরেজ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এরা কি করে এরা সিঙ্গেল এদের মানে অ্যান্টিঅক্সিডেন্টের যে মলিকিউল আছে এরা কি করে, এদের প্রত্যেকটা মলিকিউলের যে ইলেকট্রন গুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। এদের কাজই হচ্ছে ইলেকট্রন ডোনেট করা। কাদেরকে ডোনেট করা? ফ্রি র্যাডিক্যাল গুলোকে, যে যারা ইলেকট্রন ক্রাইসিসে ভুগছে। সো এরা কি করে, ঘুরে বেড়ায়। হ্যাঁ, যখনই কোনো ফ্রি র্যাডিক্যাল দেখে তখন ওরা কি করে, সেই ফ্রি র্যাডিক্যালকে একটা করে ইলেকট্রন সে ডোনেট করে, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট থেকে নেওয়া যে ইলেকট্রন সেটা আসলে একটা ফ্রি র্যাডিক্যালকে নিউট্রালাইজ করে। অন্যথায় যখন একটা ফ্রি র্যাডিক্যাল একটা নর্মাল একটা ন্যাচারাল সেলের মলিকিউল থেকে যখন সে এক্সট্রাক্ট করে মলিকিউল বা ইলেকট্রন নিয়ে নেয়, সেটা তার কাজে আসে না। অন দ্য আদার হ্যান্ড এই যে অ্যান্টিঅক্সিডেন্টের যে মলিকিউল, যে ইলেকট্রন, সেটা যখন সে নেয় সে কিন্তু এটা নিউট্রালাইজ হয়ে যায়, তখন এই ফ্রি র্যাডিক্যাল গুলো নর্মাল র্যাডিক্যালে পরিণত হয়। তো এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতিতে। এখন একটা নির্দিষ্ট পরিমাণের ফ্রি র্যাডিক্যাল আমাদের শরীরে যখন তৈরি হয়, সেটা আসলে তেমন কোনো সমস্যার সৃষ্টি করে না। তার কারণ হচ্ছে আমাদের কিছু স্টোরেজ করা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং খাবারের মাধ্যমে আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে থাকি, যার ফলে এগুলো দিয়ে সেগুলো মেকআপ হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন কন্টিনিউয়াসলি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালের লোড খুব বেড়ে যাচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস খুব বেড়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের শরীরে এই নিউট্রালাইজিং যে মলিকিউল, যেটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট, সেটার মাত্রা অনেক কমে যাচ্ছে, তখনই কিন্তু গোলযোগগুলো ঘটে। তখনই শরীরের যে নর্মাল যে ডিফেন্স মেকানিজম বা নর্মাল যে নিউট্রালাইজেশন মেকানিজম, সেটা প্রপারলি কাজ করে না, যার ফলে আমরা বিভিন্ন ধরনের রোগ শোকে ভুগি। তার কি বলতো, যে একটা ডিজিজ কন্ডিশনের নাম বলতো, জানো কিনা? যেমন ক্যান্সার। ক্যান্সার, ঠিক আছে, ক্যান্সার খুব কমন একটা ডিজিজ ডিউ টু এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্রি র্যাডিক্যালস, হার্ট ডিজিজ, ঠিক আছে। এই ফ্রি র্যাডিক্যাল গুলো যেটা করে, ও যেটা বলতে আসল কথা যেটা ভুলে গিয়েছিলাম, তো এই যে ফ্রি র্যাডিক্যাল গুলোর কাজ কি, এরা কি করে, এই যে ম্যাক্রো মলিকিউল গুলোকে, এরা তো মাইক্রো মলিকিউল, এরা আবার ম্যাক্রো মলিকিউল গুলোকে কি করে, অ্যাটাক করে। বিশেষ করে নিউক্লিক অ্যাসিড, লিপিড,
সুগার, প্রোটিন, এই ধরনের যে ম্যাক্রোমলিকিউলস গুলো আছে, মাইক্রো বোঝো না? জি ম্যাম। মাইক্রো হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ম্যাক্রো হচ্ছে তার চেয়ে একটু বড়, ঠিক আছে? বাট স্টিল দে আর ভেরি স্মল, ইভেন উই ক্যানট সি দেম উইদাউট মাইক্রোস্কোপ, ঠিক আছে? সো এই ফ্রি র্যাডিক্যালস গুলো কি করে, এই ম্যাক্রো মলিকিউল গুলো, খুব এসেনশিয়াল যে ম্যাক্রো মলিকিউল গুলো আছে আমাদের শরীরে, যেমন এখানে এখানে বলা আছে নিউক্লিক অ্যাসিড, লিপিড, সুগার, প্রোটিনস, এদেরকে অ্যাটাক করে এবং ইভেনচুয়ালি যেটা হয়, আমরা বিভিন্ন ধরনের রোগে ভুগি, বিশেষ করে হার্টের রোগ, হ্যাঁ, বিভিন্ন ধরনের অর্গান ড্যামেজ, স্কিন ডিজিজ, ক্যান্সার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজ, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এইগুলোতে আমরা ভুগি। So, এই হচ্ছে ফ্রি বিষয়টা। The body does possess some natural antioxidant, যেটা আমি অলরেডি বললাম। possess মানে সে তার থাকে in the form of enzyme, এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এনজাইম হিসেবে থাকে, which help to curb the dangerous build-up of these free radicals, যেটা অলরেডি বলেছি, without which cellular death rate would be greatly increased and subsequent life expectancies would be decreased. So যদি বডি নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট না থাকে, বা আমরা যদি খাবারের মাধ্যমে আমাদের বডির এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে রিফ্রেশ না করি, তখন আমাদের সেলগুলো খুব দ্রুত এই ফ্রি র্যাডিক্যালের সাথে ফাইট করে করে কি হবে, ড্যামেজ হতে থাকবে, এবং যে কোনো অর্গান, যে কোনো স্ট্রাকচারাল মানে পোর ফাংশনের জন্য কিন্তু আমরা খুব দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাব, বা যে কোনো ধরনের ফেটাল ডিজিজ আমাদের আক্রান্ত করবে। ঠিক আছে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও তো। জি ম্যাম। জি ম্যাম। এটা বলো শুধু কথা, আর বাকিরা তো কোনো কথা বলো না, কি ব্যাপার? কথাটা তো বলো আমার সাথে, অনেকদিন তো তোমরা কথা বলো না। জি ম্যাম, বুঝতে পারছি। আলফা, আলফা আফ্রিদি, জি ম্যাডাম। কি বুঝছো বলো তো? আলফা কি বুঝছো আমাকে একটু বোঝায় বলো তো। ম্যাডাম, নিউরোডিজেনারেটিভ ডিজিজ সম্পর্কে বললেন যে ফ্রি রেডিক্যাল শরীরের ভিতর উৎপন্ন হয়, যেটা এজিং প্রসেসের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে। শুধু নিউরোডিজেনারেটিভ ডিজিজ না, যে কোনো ডিজিজ, যেমন হার্টের ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে বলা হয়েছে যে অক্সিডেটিভ স্ট্রেস। আর অক্সিডেটিভ স্ট্রেস কি? এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্রি র্যাডিক্যালস, যেগুলো নিউট্রালাইজ হওয়ার কোনো চান্স নাই। গোলাম মোল্লা রাকিব, আছো? উপস্থিত আছো? রাকিব, জি ম্যাম। কেমন আছো রাকিব? জি আলহামদুলিল্লাহ ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারছো রাকিব, ফ্রি র্যাডিক্যাল থিওরিতে তুমি কি বুঝলে আমাকে একটু বুঝায় বলো তো। ফ্রি রেডিক্যাল যে থিওরিটা আমাদেরকে বোঝাচ্ছে যে যে কোনো সমস্যা বা যে কোনো ডিজিজ হতে গেলে হলে এই ফ্রি রেডিক্যাল গুলো একটা ইফেক্ট ফেলে আমাদের শরীরের উপরে। Right. So free radicals could be one of the responsible cause. Not necessarily this is the ultimate cause, but could be one of the responsible cause for being diseased. তাই না? ডিজিজ হওয়ার জন্য অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ হতে পারে। সেলিনা বেগম, আর ইউ দেয়ার? সেলিনা বেগম, জি ম্যাম। থিওরি গুলোকে একটু মানে সোফার যা পড়ালাম এই পর্যন্ত, মানে ফ্রি র্যাডিক্যাল পর্যন্ত, দুই একটা থিওরি, যে কোনো একটা থিওরি সম্পর্কে ধারণা দিতে পারবা? একটা থিওরি আমরা আজকে বললাম যে ওয়ার এন্ড টিয়ার থিওরি, যেখানে হচ্ছে আমার যে বডির যে সেল এবং টিস্যুগুলো আছে অথবা ভাইটাল পার্টের আমাদের সেগুলো হচ্ছে তোমার কথাটা শোনা যাচ্ছে না, একটু ক্যান ইউ স্পিক আ লিটল বিট লাউডার? ওয়ার এন্ড টিয়ার থিওরিতে আমাদের বডির যে সেল এবং টিস্যুগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এজিং প্রসেসের সাথে সাথে দেখা যায় যে ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার এজিং প্রসেসটাকে ত্বরান্বিত করে। রাইট, রাইট, এক্সেলেন্ট। এরোর থিওরি, সেটা ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল অ্যাসল্ট গুলো আছে সেগুলোর জন্য হচ্ছে এনভায়রনমেন্টের কারণে হচ্ছে আমাদের এজিং প্রসেসটা ত্বরান্বিত হয়। Difficult to hear you. Anyway,
Thank you very much for responding. এরপরে হচ্ছে লাস্ট যে থিওরি যেটা নিয়ে আমরা আসলে আমি আর 2-3টা স্লাইড পড়াই শেষ করে দিব। আসলে খুব বেশি ইনপুট দিতে গেলে আউটপুট খুব কম আসবে। মানে অনলাইন ক্লাসগুলো এত ডিফিকাল্ট কন্ডাক্ট করা ডিফিকাল্ট ওই সেন্সে যে স্যাটিসফ্যাকশন আসে না। আমি বুঝতে পারি না আসলে তোমরা কি বুঝলা কি বুঝলা না। আমার আসলে একেবারেই ক্লাস নিতে ইচ্ছা করে না যদি ছাত্ররা না বুঝে। সেক্ষেত্রে দরকার হয় মানে যতবার প্রয়োজন ততবারই দরকার হলে বোঝাবো, কিন্তু বুঝতে হবে তোমাদের। এনিওয়ে, আমরা সোমাটিক ড্যামেজ থিওরি ফাইনাল যে থিওরি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডিএনএ ড্যামেজ। হ্যাঁ, এখানে সরাসরি আমাদের যে বডিলি যে স্ট্রাকচার আমরা জানি ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, মাইক্রোমলিকিউলার স্ট্রাকচার, তাই না? আমাদের যে স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিটও আমরা বলতে পারি। তো সোমাটিক ডিএনএ ড্যামেজ মানে হলো সরাসরি ডিএনএ ড্যামেজ প্রসঙ্গে একটা থিওরি আছে। So according to this theory, DNA damage occur continuously in the cell of living organism. মানে হলো আমরা মানে প্রত্যেকটা লিভিং অর্গানিজম তারা কিন্তু তাদের যে সেলের ক্রোমোজোমে যে অবস্থিত যে ডিএনএ এটার কন্টিনিউয়াস টার্নওভার হচ্ছে, মানে কিছু ড্যামেজ হচ্ছে। While most of these damage are repaired, some are accumulated. মানে এই যে ড্যামেজ গুলো কিছু আছে সেলফ লিমিটিং, হ্যাঁ, অটোমেটিক্যালি রিপেয়ার হয়ে যায়, কিন্তু কিছু আছে যেগুলোর আসলে এই ড্যামেজ গুলোর অ্যাকুমুলেশন হতে থাকে, জমতে থাকে এবং সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি আমি দেই সেটা হচ্ছে যে এখানে একটা টার্ম, আচ্ছা আমার মনে হয় এই অংশটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমাদের এই 4টা যে পয়েন্ট আমরা আলোচনা করলাম, ওয়্যার এন্ড টিয়ার থিওরি, রেট অফ লিভিং থিওরি, ক্রসলিঙ্ক থিওরি এবং ফ্রি র্যাডিক্যাল থিওরি, এই 4টা জিনিস তোমরা একটু ভালো করে পড়বা। প্রত্যেকটা ক্লাসের পড়া প্রত্যেকটা ক্লাসে পড়ে ফেলবা। এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মানে প্রোগ্রাম থিওরি পড়েছিলাম, তার মধ্যে 3টা সাবডিভিশন করেছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রাম লংজিভিটি, এন্ডোক্রাইন থিওরি এবং হচ্ছে ইমিউনোলজিক্যাল থিওরি। আজকে আমরা পড়লাম হচ্ছে ড্যামেজ এন্ড এরর থিওরি, যেটা কিনা এনভায়রনমেন্ট কে কনসিডার করে। এরপরে এটার আন্ডারে আমরা 5টা, কিন্তু আমরা আজকে 4টা পড়লাম, ওয়্যার এন্ড টিয়ার, রেট অফ লিভিং, ফ্রি র্যাডিক্যাল এন্ড ক্রস লিঙ্কিং। তো এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমি আসলে শেষ করতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখো তো। হ্যাঁ বলো। শর্ট ফরম্যাটে হবে, হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন আনসার। তোমরা এর আগেও বোধহয় আমার সাথে পরীক্ষা দিছো। শর্ট কোয়েশ্চেন আনসার, মানে এই সাবজেক্টে না, অন্যান্য সাবজেক্টে। হ্যাঁ, এই সাবজেক্টে না, অন্যান্য সাবজেক্ট। সরি, ও অনলাইনে দেওয়া হয় না। আমি তোমাদেরকে ব্রিফ করব, হ্যাঁ, এক্সামের আগে যেদিন মানে এক্সাম নিব তার আগে আমি তোমাদেরকে ব্রিফ করব, ঠিক আছে? একেবারে A to Z ব্রিফ করবো যে তোমরা কিভাবে পরীক্ষা দিবা, কি ধরনের প্রশ্ন হবে। লেট মি ক্রিয়েট দ্য কোয়েশ্চেন। আমি এখনো প্ল্যান করি নাই, তবে অনলাইনে যে পরীক্ষাগুলো আমি নিয়ে থাকি সাধারণত সেখানে মূলত কিছু শর্ট কোয়েশ্চেন থাকে আর কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো তোমার যেমন কিছুটা অ্যানালাইটিক কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? অ্যানালাইটিক কোয়েশ্চেন থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের লিখতে হবে, লিখে আমাকে ছবি তুলে সেন্ড করতে হবে। এটা যেটা কিনা প্রাইমারি সেকেন্ডারি স্কুলগুলোতে যেভাবে পরীক্ষা নেয় ওরা, ঠিক আছে? প্রশ্ন পাঠায় দিব আমি, সে প্রশ্ন দেখে তোমাদের মেইলে, একজনের মেইলে পাঠায় দিব, সে ফরওয়ার্ড করে দিবে সবার মেইলে। একটা নির্দিষ্ট সময় দেয়া থাকবে, প্রশ্ন থাকবে তোমাদের সাথে, তোমরা লিখবা, লিখে তোমরা ইন্ডিভিজুয়াল যে খাতা, তোমাদের যে খাতা সেটা ছবি তুলবা। এখানে কোনো টাইপ চলবে না, মানে কোনো টাইপিং, কোনো অ্যান্সার শিট নেওয়া হবে না। সো তোমরা লিখবা, হাতে লিখবা, লিখে সেটার ছবি তুলে
তোমাদের নাম-টাম সহ তোমাদের মেইল থেকে আমাকে পাঠায় দিবা। তারপর আমি একটা মূল্যায়ন করে আবার তোমাদের কাছে ব্যাক করব। এই হচ্ছে প্রসেস। কিন্তু কি ধরনের প্রশ্নে হবে বা কি হবে সেটা আমি এখনো ঠিক করিনি। তবে অ্যানালাইটিক্যাল এবং শর্ট কোয়েশ্চেন থাকবে। কোন গদবাঁধা কোয়েশ্চেন না। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলবা? ঠিক আছে। ইনশাআল্লাহ নেক্সট উইক তোমাদের সাথে কথা হবে। টিল দেন ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো। আর একটা বিষয় হচ্ছে প্লিজ আমার নোটগুলো পড়ে আসবা। ঠিক আছে? আমি বোধহয় পাঠাইছি তোমাদেরকে এই নোটটা। পাঠাইছি না? তো প্লিজ পড়ে আসবা, হ্যাঁ? ক্লাসের আগে একটু পড়ে আসবা প্রত্যেকে। প্রত্যেকে জাস্ট চোখ বুলায় আসবা একটু। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নোটগুলো এখনই পড়া শুরু করো, কারণ পরীক্ষা আমি কিন্তু চট করেই নিয়ে নিব। যে এই সপ্তাহে শেষ করবো তারপরে যেই দিন মানে তারপরে পরবর্তী যেই দিন থাকবে সেদিনই পরীক্ষা নিয়ে নিব। ধরো যদি এরকম হয় যে আম, তোমাদের তো পরপর 2 দিন ক্লাস আমার সাথে, তাই না? আগের দিন শেষ হলো, তারপরের দিন কিন্তু পরীক্ষা হবে। যেহেতু আমি অনেক আগে অ্যানাউন্স করছি, তোমাদের উচিত হবে এখন থেকেই পড়াশোনা করার। ঠিক আছে? আমি এখনই বলে দিলাম শর্ট টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, অ্যানালাইটিক কোয়েশ্চেন থাকবে। তার মানে হচ্ছে তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে ভালো করে। ঠিক আছে? এখন যেহেতু অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা নাই, সো ইউ ক্যান কনসেন্ট্রেট অন মাই সাবজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওই যে তুমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা ঠিক মতো রেখো, আর আমাকে প্রতি সপ্তাহে আপডেট দিলেই হবে, সপ্তাহে একবার আপডেট দিলেই হবে। ঠিক আছে? ভালো থাকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম